Hello girls, welcome to my class again. We have been learning some basic rules of attitude, some rules of etiquettes in our last class, such as don't interrupt when other people talk, don't yell in public place, speak softly in public place, and don't yell, don't shout at someone, and stand in queue, chew your mouth closed. These kind of things we saw in our last class, and also we noticed some thoughtful observation given by some learned people, some knowledgeable people, some knowledgeable writer or novelist or poet. Okay, so suppose you try to you are giving your friend call, you are calling your friend over phone or over mobile repeatedly, you are calling them repeatedly. He or she is not receiving your call. You just try to reach him more than 5 times, 6 times, again and again you are calling, but you got some time that you see that he is not receiving your call, and you are so impatient. You want to inform something right now. You try to inform him something right now, so you are so impatient. মাঝে মাঝে এই ব্যাপারগুলো অত বেশি হয়তো গুরুত্বপূর্ণ না, কিন্তু তোমার মনের ইচ্ছা হলো যে তুমি এক্ষুনি জানাবে, কল দিলে ধরলো না, তারপর আবার কল দিলে অনেকে 4-5 বার 6 বারও কল দিয়ে ফেললে। Don't do so. Don't call more than 2 times. Okay, don't call more than twice continuously, maybe he is busy. If he or she is not receiving your call, that means he has some important thing to do, important thing to attend, so he is not giving you a reply, or he will give you reply after some time. সো এগুলো কিন্তু যেহেতু এখন আমাদের মোবাইল, ইন্টারনেট এবং কমিউনিকেশনের ব্যাপারগুলো এভাবে হয়ে আসছে। আগে দেখো মানুষের বাসায় যখন তখন মানুষ আসতো না, যখন তখন গেস্ট আসতো এবং সবাই খুব ওয়ার্মলি সেটা নিত, কিন্তু এখন দেখো ডে টু ডে লাইফ অনেক বিজি হয়ে গেছে। আমরা অবশ্যই অতিথি বৎসল, আমরা বাঙালি, আমরা খুব অতিথি আসা পছন্দ করি। আসলে একটা খুব উৎসব ব্যাপার হয়, বাচ্চারা খুব আনন্দ পায় না, বাসায় ছোট বাচ্চারা থাকলে ওরা গেস্ট আসলে খুব আনন্দ পায়, বড়রাও আনন্দ পায়। কিন্তু এখনকার ব্যাপারগুলো হয়ে গেছে যে বাসায় হয়তো আমরা নাও থাকতে পারি, যারা চাকরি করছে বা যাদের বাইরে কাজ আছে, না থাকারও সম্ভাবনা আছে। সো আজকাল কেউ কারো বাসায় কিন্তু হঠাৎ করে আসে না, একটা কল করে আসে। নেভার ভিজিট সামওয়ান বিফোর কলিং। এগুলো এখন একটা এটিকেট ম্যানার্সের মধ্যে পড়ে যাচ্ছে, যে কারো বাসায় আসতে গেলে, কারোর সাথে দেখা করতে গেলে একটু আস্ক করতে হবে, জিজ্ঞেস করে নিতে হবে, একটু জেনে নিতে হবে যে সে ঘরে আছে কিনা বা তার সময় হবে কিনা। হ্যাঁ, আজকাল দেখো কারো যদি সময় না হয়, কেউ কাউকে কিন্তু বিশেষ বিরক্ত করতে চায় না, থাক তোমার সময় হবে না বা আমি পরে আসবো। এই বিষয়গুলো এখন কিন্তু একটা খুব শিষ্টাচারের পর্যায়ে পড়ে গেছে এবং খুব সৌজন্যতাও প্রকাশ করে এসবের মাধ্যমে। তো আমরা পরের অংশে যাচ্ছি। সো ইন আওয়ার লাস্ট ক্লাস উই saw some thoughtful observations by some writer or some famous persons. Okay, দেখো রেসপেক্ট ফর আওয়ারসেলভস, এই আমি বলেছিলাম যে আমি যারা এই কোটেশনগুলো ইউজ করেছেন তাদের অল্প কিছু পরিচয় আমি দেওয়ার চেষ্টা করব। এখানে 4 জনে লিখেছি, যেহেতু বোর্ডে সব একসাথে লেখা সম্ভব না।
লরেন্স টার্ন প্রথম কথাটি যিনি বলেছিলেন, রেসপেক্ট ফর আওয়ারসেলফ গাইডস আওয়ার মোরালস, রেসপেক্ট ফর আদার্স গাইডস আওয়ার ম্যানার্স। ওকে, লরেন্স টার্ন। তো হি ইজ আ novelist, just birth date and the date of his when he was died, I gave here. November 24, 1713, Ireland. Okay, Ireland. March 18, 1768, London, UK. তারপরের জনের কোটেশন দেখো, লাইফ ইজ শর্ট বাট দেয়ার ইজ অলওয়েজ এনাফ টাইম ফর কার্টিসি। যে লাস্ট টাইম বলেছিলাম, যতই তুমি খুব ব্যস্ত থাকো না কেন, হ্যাঁ, ভদ্রতা প্রকাশ করার জন্য, সৌজন্য প্রকাশ করার জন্য কিন্তু সবসময় হাতে সময় থাকেই। মানে লাইফটা এতটাও ব্যস্ততাপূর্ণ নয় যেখানে তুমি একটা থ্যাঙ্কস বা একটা সরি বলার সময় পাবে না। ঠিক আছে? তো রালফ ওয়ালডো এমারসন, মে 25, 1803 to April 27, 1882, আমেরিকান এসেইস্ট, লেকচারার, ফিলোসফার। তারপরের জন ছিলেন কাহলিল জিব্রান। দ্য রিয়েল টেস্ট অফ গুড ম্যানার্স ইজ টু বি এবল টু পুট আপ উইথ ব্যাড ম্যানার্স। এই কথাগুলো আমি বলেছিলাম লাস্ট দিন। কাহলিল জিব্রান, জানুয়ারি 6, 1883, লেবানন, এবং হি ডাইড অন এপ্রিল 10, 1931, নিউ ইয়র্ক, ইউএস। পরের জন রালফ J.R.R. Tolkien, এভাবে আছে বইতে না, J.R.R. Tolkien, হ্যান্ডসাম ইজ হোয়াট হ্যান্ডসাম ডাজ। জন রোনাল্ড রিওয়েল টলকিন, আমি ফুল নামটাই লিখেছি এখানে, জন রোনাল্ড রিওয়েল টলকিন, ইংলিশ রাইটার, poet, philologist and academic, best known as the author of the high fantasy works দ্য হবিট, দুটো রাইটিংয়ের এখানে নাম উল্লেখ করলাম, দ্য হবিট অ্যান্ড দ্য লর্ড অফ দ্য রিংস। এগুলো খুব ফেমাস বই, সো এই নামগুলো উল্লেখ করলাম। দেখো, যদি কেউ লিখে নিতে চাও লিখে নিতে পারো, আমি শুধুমাত্র একটু আইডিয়া দিলাম, কারণ যাদের কোটেশন আমরা পড়ছি তারা আসলে কাদের কথা আমরা বলছি, শুধুমাত্র এইটুকু একটা আইডিয়া দেওয়ার জন্য দিলাম খুব সংক্ষেপে। ওকে, সো আমরা যাচ্ছি পরেরটাতে। Politeness is a sign of dignity, not subservience. Politeness is a sign of dignity, not subservience. এই যে ভদ্রতা বা নম্রতা, কেমন ভদ্রতা কিংবা নম্রতা, এগুলো হলো ভালো আচরণ বা ভদ্রতা, নম্রতা, এগুলো হচ্ছে কিসের প্রতীক? ডিগনিটির প্রতীক, কেমন মর্যাদার প্রতীক। নট সাবসার্ভিয়েন্স, এটা আসলে অধীনতার প্রতীক না। হ্যাঁ, এটা এমন না যে তুমি খুব ভদ্রতা দেখাচ্ছ বলে তুমি কারো অধীন বলে, বা তুমি খুব মানে তুমি ইনফেরিয়ার বা কারো থেকে খুব ছোট, এই বোধটা থেকে যে ভদ্রতা দেখাচ্ছ তা না, বরং এটাই তোমাকে মর্যাদাপূর্ণ করছে। কারণ তোমার আচরণটা, তুমি যদি যথেষ্ট পরিমাণে পোলাইট থাকার চেষ্টা করো, এটাতেই তোমার একটা ভালো ইমেজ ক্রিয়েট হয় এবং মানুষ সেভাবেই তোমাকে চিনবে। কেমন? আচ্ছা, তাহলে সাবসার্ভিয়েন্স শব্দটা দেখি আমরা। সাবসার্ভিয়েন্স, সাবসার্ভিয়েন্স, ওকে, সাবসার্ভিয়েন্স হচ্ছে নাউন, সাবসার্ভিয়েন্স হলো নাউন। ওকে, তাহলে এটা অর্থ আমরা দেখি, অবিডিয়েন্স অর সাবমিশন, অবিডিয়েন্স অর সাবমিশন। আর এটা যখন অ্যাডজেক্টিভ হয় তখন আমরা বলি সাবসার্ভিয়েন্ট,
সাবসার্ভিয়েন্ট অ্যাডজেক্টিভ, এক্ষেত্রে সাবমিসিভ। সাবমিসিভ শব্দটা আমরা মানে অনেকবারই আমরা ব্যবহার করে থাকি। হি ইজ ভেরি সাবমিসিভ। সাবমিসিভ অর সার্ভাইল। সার্ভাইল, সাবমিসিভ অর সার্ভাইল। ওকে, দেন কামস থিওডর রুজভেল্ট। থিওডর রুজভেল্ট, এখানে বাকি যে চারজন আছে তাদের পরিচিতিটা আমি লিখে দেবো, ঠিক আছে? থিওডর রুজভেল্ট, আ ম্যানস ম্যানার আর আ মিরর ইন হুইচ হি শোজ হিজ পোর্ট্রেট। তাহলে এটা এমন যে ব্যক্তির আচরণ হলো, এটা কি মানে ম্যানস ম্যানার। ওকে, ম্যানস ম্যানার মিনস একজন ব্যক্তির আচরণ হচ্ছে ইটস আ মিরর ইন হুইচ হি শোজ হিজ পোর্ট্রেট। এটা এমন একটি আয়না, এটি আসলে ব্যক্তি মানুষটি কেমন সেটি রিফ্লেক্ট করে। আয়নাতে আমরা আমাদের চেহারার প্রতিছবিটা দেখি, কিন্তু অ্যাকচুয়ালি এটা আমার মনটা কেমন, আমি মানুষটা কেমন, এটা কিন্তু টোটাল রিফ্লেকশনটাই হয়। একটা মিররে যেমন আমাদের আউটওয়ার্ড ফেসের রিফ্লেকশন যেমন হয়, তেমনি আমাদের ম্যানার দ্বারা আমাদের ইনওয়ার্ড যে ফেসটা আছে, ইনওয়ার্ড যে ক্যারেক্টারিস্টিক্সটা আছে সেটা রিফ্লেক্ট করে। হুয়েভার সো এটা বলেছে জোহান ওলফগ্যাং ভন গোথে। Whoever interrupts the conversation of others to make a display of his fund of ignorance make notorious his talk of ignorance. যেই অন্যের কনভারসেশনে বাধা দেয়, কেন বাধা দেয়? তার জ্ঞানটা জাহির করার জন্য। অ্যাকচুয়ালি সে তার অজ্ঞতারই পরিচয় দেয়। কথাটা হচ্ছে এমন যে তোমার কথায় হয়তো তুমি একটা খুব স্লোলি তুমি কোনো কথা বলছো বা কোনো কিছু বোঝানোর চেষ্টা করছো, যেই তোমার কথাতে ইন্টারাপ্ট করছে, কারণ সে আরও বেশি জানে, আরও বেশি তোমার থেকে এই বিষয়ে পারদর্শী, এটা দেখানোর জন্য তোমার কথার মাঝে ইন্টারাপ্ট করছে, সে অ্যাকচুয়ালি তার অজ্ঞতারই পরিচয় বহন করছে, ঠিক আছে? এটা বলেছেন শেখ সাদি। Etiquette is a fine tuning of education. Etiquette is a fine tuning of education. So etiquette হলো শিক্ষার একটি পরিশীলিত, আচ্ছা পরিশীলিত শব্দটা আশা করি তোমাদের জন্য খুব একটা কঠিন শব্দ না। যেমন আমরা বলি যে কোনো কিছু তুমি মনে করো গাইছো, কেমন মনে করো তুমি গান গাইছো, এখন এটি একটি পরিশীলিত চর্চা হচ্ছে কিনা তোমার, তুমি এটাকে একটি পরিশীলিত শিল্পের পর্যায়ে নিয়ে যাচ্ছ কিনা। শুধু তো আওয়াজ বের করলেই সেটা গান হয়ে যায় না, নিশ্চয়ই জানো, বা কিছু টুংটাং বাজালে তার সাথে একটু আওয়াজ বের করলে তাতেই নিশ্চয়ই হয় না। এখানে সুর, তাল, লয় সব কিছুর মিশ্রণ থাকতে হবে, তোমার গায়কী থাকতে হবে, ভাব থাকতে হবে, তারপর তোমার গানটাকে আত্মস্থ করতে হবে, সব কিছু মিলেই কিন্তু এটা একটা পরিশীলিত রূপ ধারণ করে। না হলে এটা আসলে কারো সেটা মনে খুব একটা প্রভাব ফেলে না, কেমন সেটা যে শুনবে তার শ্রোতার মনেও প্রভাব ফেলবে না, আবার তুমি নিজেই বুঝতে পারবে একটা পর্যায়ে যে না আমার গানটা আসলে ঠিক মতো হলো না, আর কি ঠিক মতো হলো না, এটা দর্শকের কাছে, শ্রোতার কাছে পৌঁছাচ্ছে না, তাদের হৃদয়ে পৌঁছাচ্ছে না। তো পরিশীলিত রূপটা তখনই হয় যখন তোমার সব কিছুর একটা সুন্দর মেলবন্ধন তৈরি হয়, ফাইন একটা টিউনিং হয়, যে সব সুর, তাল, লয়, গায়কী সব কিছু সংমিশ্রণ যখন সুন্দরভাবে প্রকাশ পাবে এবং তুমি গানটার বাণী যখন ভালো করে বুঝতে পারবে, সবটা মিলেই একটা টিউনিং হয়। তো তোমার শিক্ষার পরিশীলিত রূপ তুমি শিক্ষা তুমি এডুকেশন নিচ্ছ, স্কুল কলেজে পড়াশোনা করছো, সার্টিফিকেট অর্জন করছো, কিন্তু শিক্ষার যে আসলে তুমি শিক্ষিত হচ্ছ কি না, তোমার মধ্যে একটা খুব রুচি বোধ তৈরি হচ্ছে কি না, কিংবা তুমি
যে আউটপুটটা দিচ্ছ, তোমার শিক্ষা গ্রহণ করার ফলে তোমার আচরণগত যে একটা খুব পলিশড, একটা রিফাইন্ড একটা ব্যাপার ঘটছে কিনা, এই শিক্ষার তোমার এই আচরণ শিষ্টাচারটা হচ্ছে সেটারই রিফ্লেকশন। মানে তুমি শুধু বই মুখস্থ করছো, পড়া মুখস্থ করছো, অনেক অনেক কবিতা জানো, অনেক অনেক তুমি কম্পোজিশন, প্যারাগ্রাফ, লেটার অনেক কিছু মুখস্থ করে ফেলেছো, পরীক্ষাও দিয়ে ফেলেছো, পাশ করেও ফেলেছো, কিন্তু এটার অ্যাকচুয়ালি এটা তোমাকে একটা উন্নত মানুষ হিসেবে তৈরি করছে কিনা, তোমার তোমার অ্যাটিটিউডে সেটা প্রকাশ পাচ্ছে কিনা। তো ফাইন টিউনিং অফ এডুকেশন, এটিকেট ইজ আ ফাইন টিউনিং অফ এডুকেশন। মানে শিক্ষার যে পরিশীলিত ঐক্যতানটা হচ্ছে ফাইন, এখানে পরিশীলিত ঐক্যতানটাই হচ্ছে শিষ্টাচার। তোমার অ্যাটিটিউডটাতে যদি প্রকাশ পায় যে তুমি আসলেই শিক্ষা গ্রহণ করেছো এবং তোমার শিক্ষাটা একটা খুব তোমাকে একটা খুব সফিস্টিকেসি দিচ্ছে, তাহলে ওই এডুকেশনটা ফ্রুটফুল, আদারওয়াইজ নট। ওকে, তারপরে ডিসকাস সাম মিনিং অ্যান্ড সিগনিফিকেন্স অফ ইচ অফ দ্য অবজারভেশন অ্যাবভ ইন পেয়ার অ্যান্ড গ্রুপস। এটা তোমাদের জন্য একটা কাজ। হ্যাঁ, তারপর আমি পরের অংশে যাচ্ছি। তার আগে আমি একটু চারজনের অল্প করে একটু ইন্ট্রোডাকশন লিখে দিই। সো আমরা থিওডর রুজভেল্টকে দেখছিলাম, নিউ ইয়র্কে যার জন্ম অক্টোবর 27, 1858 থেকে জানুয়ারি 1998। হ্যাঁ, জন্মসাল মৃত্যু সাল দিলাম 1858 থেকে 1990, দুটোই নিউ ইয়র্কে। হিস্টোরিয়ান অ্যান্ড রাইটার and who served as the 26th president of the US from 1901 to 1909. Johann Wolfgang von Goethe, German writer, or he wrote novel, epic, lyric, poetry and prose, এবং জার্মানিতে জন্ম অগস্ট 28, 1749 জন্মসাল, birth year, okay, 1749, and he died in 1832, March 22 in Germany. Okay, Sheikh Sadi, he was a Persian poet and prose writer of medieval period, মধ্যযুগের কবি। Nadine Daher, public speaker and writer. Okay, public speaker and writer. এবং নাদিম দাহেরের ব্যাপারটা হচ্ছে সে মানে বিভিন্ন কনসালটেন্ট, পাবলিক স্পিকার, মোটিভেশনাল স্পিকারের কিছু কাজ তার করে, এবং হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য ট্রেনিং সেন্টার অফ এটিকেট অ্যান্ড প্রোটোকল। তার এই এটিকেট ম্যানার্স নিয়ে বিভিন্ন মোটিভেশনাল স্পিকিং তার অন্যতম একটি কাজ। চলে আসি, ডিফারেন্ট সিচুয়েশন কল ফর ডিফারেন্ট এটিকেট অ্যান্ড ম্যানার্স। এক একটা সিচুয়েশন আসলে এক একটা এটিকেট এবং ম্যানার ডিমান্ড করে। এখানে কল ফর অর্থ ডিমান্ড করে বোঝাচ্ছে। দিজ আর ডিভাইডেড ইন্টু 3 গ্রুপস। এই এটিকেটটা, এই যে বলছে ডিফারেন্ট ম্যানার বা এটিকেট ডিমান্ড করে, এরা আবার 3 ভাগে বিভক্ত। 3টা গ্রুপে আমরা এটাকে ভাগ করতে পারি। একটা হলো ফ্যামিলি এটিকেট, আরেকটা হলো সোশ্যাল এটিকেট অ্যান্ড প্রফেশনাল এটিকেট। একটা হচ্ছে পারিবারিক শিষ্টাচার, আরেকটি হচ্ছে সামাজিক, এবং আরেকটি হচ্ছে কি পেশাগত। A few more tips on etiquette are given below. এগুলো ঘুরে ফিরে কিন্তু ওই আগে যেগুলো পড়েছি সেগুলোই কাছাকাছি, সেগুলোর মতোই। Family etiquette: respect each other's belongings, do not shout at children, treat them kindly, listen to your parents, respect each other's belongings. তাহলে এই ব্যাপারগুলো হচ্ছে অন্যের জিনিসপত্রের প্রতি একটু রেসপেক্ট রাখা, এটা হচ্ছে ফ্যামিলি এটিকেট নিজের। তো ফ্যামিলিতে মনে করো তুমি তোমার একটি বড় ভাই আছে বা তোমার বড় বোন আছে, বাবা মা তো আছেই, এখন কিংবা তোমার ছোট, আচ্ছা আমি তুমি মনে করো বড়, তোমার ছোট একজন আছে, হয়তোবা সে একটি জিনিস খুব যত্ন করে রেখেছে, ওটা তোমার কাছে খুব সামান্য হতে পারে কিন্তু তার কাছে খুব মূল্যবান। হ্যাঁ, হয়তো তুমি এটাকে জাস্ট ফেলে দিচ্ছ, গুছাতে গিয়ে ফেলে দিচ্ছ, বা ওটা যদি এটা কী জিনিস না, অনেক সময় বলো না তোমরা এটা কী আবার, তো এরকমটা না,
তার জন্য তার জিনিসটা কিন্তু ইম্পর্ট্যান্ট, তাই না? তার জন্য তার জিনিসটা ইম্পর্টেন্ট। সো অন্যের জিনিসপত্র বা তোমাকে বললো যে তুমি একটু ফাইলটা ঠিক মতো রেখো তো, তো তুমি এমনি ফেলে রাখলে, এবং কোথায় রেখেছো তুমি পরে ভুলেই গেছো। কিন্তু সেই ফাইলের ভেতর এমন হতে পারে তার খুবই গুরুত্বপূর্ণ, জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জিনিস বা কাগজপত্র সেখানে রাখা আছে, তো তুমি ব্যাপারটাকে অতটা খেয়াল করলে না আর কি। তো এটাই বলছে রেসপেক্ট ইচ আদার্স বিলঙ্গিংস, অন্যের জিনিসপত্র, অন্যের যে প্রয়োজনীয় জিনিস সেগুলোর দিকে তোমারও একটু রেসপেক্ট থাকতে হবে। ডু নট শাউট অ্যাট চিলড্রেন, ট্রিট দেম কাইন্ডলি। বাচ্চাদের সাথে তো এখন চিৎকার করা বা তাদেরকে ফিজিক্যালি কোনোভাবে টর্চার করা এটা একদমই বারণ। এবং মানে ওরা তো এখন অনেক স্মার্ট, জানোই বাচ্চারা, হ্যাঁ, তো তাদের সাথে চিৎকার করা এবং বাইরের লোকের সামনে তাদেরকে বকাঝকা করা এবং তাদের কোনো দুর্বলতা নিয়ে কথা বলা। এবং এমনও হয় যে তারা হয়তো তাদের কল্পনার বা তাদের খুব শিশুসুলভ আচরণের মানে তাদের কিছু শিশুসুলভ কথা আছে না, হ্যাঁ, যেটা বড়রা খুব মজা পায় শুনতে, হ্যাঁ, কিন্তু ওটাও ডিসকাস করাটা কিন্তু ওরা অনেক সময় পছন্দ করে না। তো এক্ষেত্রে ঘরে যে শিশুটি আছে তার সাইকোলজিটা বুঝে বাইরের মানুষের সাথে কথা বলার সময়টা একটু খেয়াল রাখতে হবে যে ও এই জিনিসটা পছন্দ করে না, সবার সামনে ওর এই বিষয়গুলো বলা তো বলবে না। আর চিৎকার করা, তাকে চিৎকার করে বোঝানো, তাকে যখন না করা হয় সেক্ষেত্রেও কিন্তু তাকে যদি পোলাইটলি না করো কিংবা তাকে একটু বুঝিয়ে বলা হয় তাহলে কিন্তু দেখবে যে সে কাজটা অনেক সহজেই করে দিচ্ছে। চিৎকার করলে সে দিনে দিনে আরও কী হয়ে যায়, স্টাবর্ন, না, জেদি হয়ে যায় দিনে দিনে। ওকে, লিসেন টু ইউর প্যারেন্টস, বাবা মায়ের কথা শুনবে, বাবা মায়ের কথা তো শুনতেই হবে। বাবা মা হচ্ছে তোমার সবচেয়ে আপন, সবচেয়ে কাছের এবং সবচেয়ে বড় ওয়েল উইশার, সো তাদের কথা তো শুনতেই হবে। বেসিক সোশ্যাল এটিকেটস, একদম সামাজিক যে শিষ্টাচারগুলো, একদম বেসিকগুলো। অলওয়েজ বি অন টাইম, শোয়িং আপ লেট ইজ রুড অ্যান্ড শোজ আ ল্যাক অফ রেসপেক্ট ফর আদার্স পিপলস টাইম। অন টাইমে, জাস্ট টাইমে, ঠিক সময়ে আসবে। যদি তুমি লেটে আসো এটা কিছুটা রুড দেখায়, আসলে অন্যের সময়ের প্রতি তোমার যে শ্রদ্ধাবোধ নেই এটাই প্রকাশ পায়। ওকে, নেভার ইন্টারাপ্ট দ্য আদার পারসন ওয়াইল হি অর শি ইজ টকিং, এটা আমরা আগেও পড়েছি। নেভার স্টপ এ পারসন, ওকে, যে তাকে বলতে দাও, আগে শ্রোতা হও, তুমি ভালো শ্রোতা হয়ে আগে শোনো, তারপরে তুমি বলবে। Give and receive compliments graciously. Give and receive compliments graciously. Compliments, আচ্ছা, কমপ্লিমেন্টসটা বলি। কমপ্লিমেন্টস হলো প্রশংসা। ওকে, কেউ তোমাকে প্রশংসা করছে, আর আজকাল ফেসবুকের কল্যাণে তো প্রশংসা মানে আমরা খুব ভেসে যাই মোটামুটি, না প্রশংসা। এখন প্রশংসায় যেটা করতে হয় আমাদের একটু বিনয়ী থাকাটা প্রয়োজন। হ্যাঁ, প্রশংসায় খুব বেশি উচ্ছ্বসিত হওয়া উচিত না, আবার দেখা যাচ্ছে এই উচ্ছ্বসিত হয়ে তোমার ভালো কাজ করাটা ওখানেই থামিয়ে দেওয়াটা উচিত না আর কি। এমনটা ভাবাটা কখনোই উচিত না যে আমি অনেক প্রশংসিত হচ্ছি, ব্যাস আমার কাজ করা ওখানেই শেষ, আমি সব কিছু অ্যাচিভ করে গেছি। এটা ভাবাটা মোটেও কোনো কাজের কথা নয় এবং খুব বোকামিরই ব্যাপার। প্রশংসাটা কাউকে যদি করতে হয়, এখানে গিভ অ্যান্ড রিসিভ দুটোর কথাই বলেছে, কারো ভালো কাজের প্রশংসাটা করাটাও কিন্তু একটা উদারতার লক্ষণ। অনেকে আমরা ভালো কাজের প্রশংসাটা ওভাবে মন খুলে করতে পারি না, অনুদারতা কাজ করে, মানে উদারভাবে আমরা প্রশংসা করতে যেন কিছু একটা বাধা দিচ্ছে আর কি। হ্যাঁ, এখন প্রশংসা করা আর ফ্ল্যাটারি করা তো এক কথা নয়। প্রশংসাটা হচ্ছে তাকে উৎসাহ দেওয়া, তাকে কাজের জন্য এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া। তো এবং এটা খুব সুন্দরভাবে করা, সৌজন্যের সাথে করা উচিত। এবং তুমি যখন কমপ্লিমেন্টে রিসিভ করছো সেখানেও তোমার খুব একটা বিনয় থাকবে। মানে প্রশংসা করছে বলেই তুমি খুব এখানে একটা তোমার মধ্যে একটা উদ্ধত ব্যাপার চলে আসলো, এই জিনিসটা খুব নেগেটিভ। আচ্ছা,
কমপ্লিমেন্টসটা আমরা একটু লিখি। an expression, compliments, okay, tribute or commendation, okay, commendation. Commendation, এটা যদি মিনিং লিখি, an expression of admiration or praise, okay, praise, an expression of admiration or praise. Okay, then comes graciously, খুব সৌজন্যের সাথে, okay, in a graciously, দেখো graciously, adverbs, in a courteous, kind and pleasant way. In a courteous, kind and pleasant way. তারপর দেখো refuse to gossip with and about friends. Don't gossip. Refuse to gossip with and about friends. এখানে আসলে কাউকে নিয়ে গসিপ করা, হ্যাঁ, কাউকে তোমার আড্ডার খোরাক বানানো বা তোমার অনেকটা তাকে নিয়ে মানে তাকে নিয়ে একটু হাস্যরস করে কথা বলা বা তার ব্যাপারে ক্রিটিসাইজ করা, এই ব্যাপারটা থেকে তুমি নিজেকে মানে তুমি এটাতে অনীহা প্রকাশ করবে, মানে কেউ যদি করতেও চায় সেখানে তোমার একটা অনীহা প্রকাশ পাবে, এটা অনীহা প্রকাশ করবে। হচ্ছে রিফিউজ টু গসিপ উইথ অ্যান্ড অ্যাবাউট ফ্রেন্ড, ওকে, যে বন্ধুদের সাথে এবং সম্পর্কে গসিপটা অর্থে অ্যাকচুয়ালি কাউকে নিয়ে কিছুটা নিন্দনীয় কিছু বলা, তার বিহাইন্ড হার ব্যাক নিন্দনীয় কিছু বলা থেকে নিজেকে কিন্তু সরিয়ে রাখবে, এটা বলছে। তারপর হোল্ড ডোরস ফর পিপল এন্টারিং ইমিডিয়েটলি আফটার ইউ। ইমিডিয়েটলি মিন্স জাস্ট স্ট্রেইট অ্যাওয়ে, ওকে, straight away, immediately after you, hold doors for people, যে তোমার ঠিক পরেই যে আসবে তার জন্য দরজাটা একটু ধরে রাখো, কেমন, দরজাটা ধরে রাখো, যে দরজাটা যাতে ঠাস করে তার মুখের উপর এসে না পড়ে, মানে তুমি বেরোচ্ছ সে তার তোমার পরপরই বের হবে, তুমি যদি দরজাটা ধরে রাখো, এটাও কিন্তু খুব সুন্দর একটা আচরণকে রিফ্লেক্ট করে। আচ্ছা, তারপরে হলো প্রফেশনাল এটিকেট হচ্ছে ড্রেস প্রপারলি, শেক হ্যান্ডস ওয়েন অ্যাপ্রোপ্রিয়েট, ড্রেস প্রপারলি। আচ্ছা, এখন আমরা হয়তো বা বলতে পারি যে পোশাকটা এমন কি আমি যেমন আমি তেমনভাবেই তো চলতে পারি, অ্যাকচুয়ালি না। প্রফেশনে তোমার ড্রেস কোডটা মেনটেন করাটা কিন্তু আসলেই খুব উচিত। তোমার পোশাক পরিচ্ছদে কিন্তু অনেকটাই একটা সুন্দর ব্যক্তিত্ব ফুটে ওঠে, এটা আমাদেরকে মানতেই হবে, হ্যাঁ, কারণ তোমার পরিপাটি পোশাক, কারণ তুমি তো আগে একটা মানুষকে দেখছো, তার কথা শোনার আগে কি তাকে আগে দেখছো, তার গুণের বিচার করার আগে তাকে যেহেতু দেখছো, তুমি তোমার পোশাক পরিচ্ছদটা নিট অ্যান্ড ক্লিন এবং প্রপার ওয়েতে ড্রেস আপ করা উচিত। হ্যাঁ, যেমন অফিসে আমরা চাইলেই কিন্তু কি খুব ক্যাজুয়াল ড্রেসে আসতে পারি না, একটু ফর্মাল হয়ে আসতে হয়, যেখানে যেরকম ড্রেস কোড, সেটা ব্যাংকে হলে শার্ট প্যান্ট বা স্যুট, যেখানে যেরকম ড্রেস কোড, বা মেয়েদের জন্য শাড়ি বা একটা মার্জিত পোশাক, যেখানে যেরকম ঠিকভাবে পোশাকটা পরে আসা। যেমন তুমি ঘরের পোশাক পরে নিশ্চয়ই তুমি মার্কেটে যাবে না বা তোমার অফিসে যাবে না, কিংবা খুব একটা ক্যাজুয়াল ড্রেস পরেই তুমি অফিসে যেতে পারো না আসলে। তো যথাযথভাবে পোশাক পরিচ্ছদ
পোশাক পরিধান করা উচিত, এটাই বলছে। শেক হ্যান্ডস ওয়েন অ্যাপ্রোপ্রিয়েট, যেখানে হ্যান্ডশেক করাটা উচিত বলে মনে করছো সেখানে করবে। নেভার টেক ক্রেডিট ফর আদার পিপলস ওয়ার্ক, তুমি কাজটি করো নি, এখানে তোমার কোনো ক্রেডিট নেই, কিন্তু সারাদিন অন্য কেউ কাজটি করলো, কিন্তু ওইটার ক্রেডিট তুমি নিতে চেও না। প্রফেশনে এরকম নানা রকম দেখা যায় যে কাজ করলো একজন, তার ক্রেডিটটা নিচ্ছে আরেকজন, এই কাজটা থেকে বিরত থাকতে হবে। তারপর হলো নেভার টেক ক্রেডিট অ্যান্ড ইউজ ইনডোর ভয়েস ওয়াইল টকিং টু পিপল। ইনডোর ভয়েস, আমরা একটা ইনডোরে একটা ক্লোজ জায়গায়, একটা ছোট জায়গায় যখন কথা বলি, মানে ঘরের ভেতর যখন কথা বলি যেরকম আওয়াজে কথা বলি, আস্তে কথা বলি, তখন সেরকমই কিন্তু যখন তুমি তোমার প্রফেশনাল জায়গায় আছো সেই নিচু স্বরে কথা বলাটা উচিত। হ্যাঁ, ওটাই অ্যাপ্রোপ্রিয়েট। সো আমরা মোটামুটি চ্যাপ্টারটাতে যা আছে একটু আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা কিছু কাজ করব এই লেসনটার উপর, ঠিক আছে? তারপরে আমরা পরের লেসনে চলে যাব। পরের লেসনে স্টোরিটা একটু সময় লাগবে যেহেতু একটু বড়, তারপর আমরা খুব দ্রুতই শেষ করার চেষ্টা করব। ওকে, স্টে সেফ, থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।